আসসালামু আলাইকুম। এখানে বিভিন্ন পত্রিকার কিছু খবরের মূল পয়েন্টগুলো তুলে ধরছি, হ্যাঁ, যাতে আপনি সাম্প্রতিক ঘটনা আর এই প্রভাবগুলো চট করে বুঝে নিতে পারেন। প্রথমে দেখুন নেপালের রাজনৈতিক অস্থিরতা। এটা কিন্তু শুধু ভারতের জন্য চিন্তার কারণ না। ওখানে থাকা বা বেড়াতে যাওয়া বাংলাদেশিদের জন্য বেশ ঝুঁকির হয়ে দাঁড়িয়েছে। মানে কাঠমান্ডুতে যে বিক্ষোভ সহিংসতা চলছে, তাতে এক বাংলাদেশি পরিবার হোটেলে হামলার শিকার হয়েছেন। ভাবুন, আগুন থেকে বাঁচতে ৩ তলা থেকে লাফিয়ে পড়তে হয়েছে তাদের। আবার রাষ্ট্রদূতের খালি গাড়িতে হামলা। এমনকি একজন বাংলাদেশী সহ টুরিস্ট বাসও পুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও দূতাবাস ৩০ জনকে উদ্ধার করেছে। আর ফুটবল দলকে বিশেষ ফ্লাইটে ফেরানো হয়েছে। ভারতের চিন্তাটা মূলত প্রতিবেশী দেশগুলোতে সরকার পতনের ঘটনা আর নেপালের গণ্ডগোলটা নিজেদের দেশেও ছড়িয়ে পড়তে পারে কিনা এই নিয়ে। কারণ প্রায় ৩৫ লাখ নেপালি ভারতে থাকেন, কাজ করেন। এরপর আসি দেশের বেকারত্ব নিয়ে। এটা কিন্তু বেড়েছে, বিশেষ করে যারা উচ্চশিক্ষা নিয়েছেন তাদের মধ্যে অবস্থাটা বেশ চিন্তার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মানে বিবিএস এর হিসাবে ২০২৪-এর শেষে মোট বেকার প্রায় ২৬,২০,০০০, আগের বছরের চেয়ে ১,৬০,০০০ বেশি। আর সবচেয়ে ভাবনার বিষয় কি জানেন? মোট বেকারের প্রায় ১৩.৫%ই হলো গ্র্যাজুয়েট। অথচ যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাই নাই তাদের মধ্যে বেকারত্ব সবচেয়ে কম। আর সবশেষে অন্তর্বর্তী সরকার কিন্তু আগামী ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন করার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। আবার একই কথা জুলাই সনদের মাধ্যমে যে মৌলিক সংস্কারের কথা বলা হয়েছে সেটাও ফাইনাল করার তাগিদ আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তো এই নির্বাচনকে বলেছেন ফাউন্ডেশনাল ইলেকশন, মানে যা বাংলাদেশের ভবিষ্যৎ ভিত গড়ে দিবে। তিনি নির্বাচন আর সংস্কার দুটোকেই সমান গুরুত্ব দিতে বলেছেন। জাতীয় ঐক্যমত কমিশনও এই লক্ষ্যে কাজ করছে। এ ছিল আজকের কয়েকটি জরুরি খবরের মূল বিষয়গুলো এক ঝলকে। এখন বিস্তারিত শুনুন। আজকের আলোচনায় স্বাগত। আমরা বেশ কিছু সোর্স থেকে পাওয়া তথ্যের গভীরে যাব। ভারতের প্রতিবেশী দেশগুলো নিয়ে নতুন করে চিন্তা, আবার দেশের ভেতরে তাকালে শাসন ব্যবস্থা ঢেলে সাজানোর চেষ্টা দেখা যাচ্ছে। সামনে একটা গুরুত্বপূর্ণ নির্বাচনও আছে। বেকারত্ব নিয়ে কিছু উদ্বেগজনক পরিসংখ্যান, এমনকি সরকারি ডেটার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। আর হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ঘটনাও দেখব আমরা। আমাদের হাতে আছে পত্রিকা, প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, সমকাল, বণিক বার্তা, দ্য ডেইলি স্টার, নিউ এজ আর দেশ রূপান্তরের মতো বেশ কয়েকটা সোর্স। আমাদের লক্ষ্য হলো এই সব রিপোর্টের ভেতরের মূল নির্যাসটা বের করে আনা আর এর পেছনের সংযোগগুলো একটু খুঁজে দেখা। চলুন শুরু করা যাক। প্রথমেই চোখ রাখি অঞ্চলের দিকে। পত্রিকাতে একটা রিপোর্ট দেখছিলাম, ভারত নাকি তাদের প্রতিবেশী শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপাল, এই ৩ দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ ভাবনায় পড়েছে। মনে হচ্ছে নেপালের ঘটনা নিয়ে চিন্তাটা একটু বেশি, কারণ কাঠমান্ডুর সাথে দিল্লির সম্পর্কটা বেশ পুরনো আর গভীর। হ্যাঁ, আসলে নেপালের ব্যাপারটা ভারতের জন্য খুবই সংবেদনশীল। কারণটা হলো নেপালের যে কোনো বড় অস্থিরতার সরাসরি প্রভাব ভারতে পড়ার একটা ঝুঁকি থাকে। আচ্ছা, ভাবুন, প্রায় ৩৫ লক্ষ নেপালি ভারতে কাজ করেন বা থাকেন। দুই দেশের মধ্যে যাতায়াতে তো পাসপোর্ট ভিসা লাগে না, অবাধ চলাচল। তার উপর একটা বিশেষ চুক্তির আওতায় প্রায় ৩২,০০০ নেপালি গোর্খা সেনা ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেন। এটা কিন্তু একটা বড় সংখ্যা। ৩২,০০০? হ্যাঁ, আর নেপালের ভৌগোলিক অবস্থানটাও খুব গুরুত্বপূর্ণ, স্ট্র্যাটেজিক যাকে বলে, যেখানে ভারত আর চীন দুটো শক্তিই প্রভাব বিস্তারের চেষ্টা করে। আর দেখুন, দুই দেশের বিরুদ্ধেই কিন্তু নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর অভিযোগ ওঠে প্রায়শই। যেমনটা ভারতের সাবেক সেনা কর্মকর্তা, যিনি নেপাল বিশেষজ্ঞ অশোক মেহতা বলছিলেন, হ্যাঁ, যে ভারত হয়তো তার মহাশক্তি হওয়ার স্বপ্নে এতই বিভোর যে প্রতিবেশীদের দিকে যথেষ্ট মনোযোগ দেয়নি। অথচ শক্তিশালী হতে গেলে তো স্থিতিশীল প্রতিবেশী দরকার, তাই না? অবশ্যই। পাকিস্তানের সাথে সম্পর্ক তো তলানিতে, বাংলাদেশের সাথেও কিছু টানাপোড়েন চলছে শোনা যায়। মিয়ানমার নিজেই গৃহযুদ্ধে বিপর্যস্ত। এমন একটা সময়ে নেপালের এই অস্থিরতা পুরো অঞ্চলের সমীকরণেই নতুন একটা মাত্রা যোগ করেছে। এটা ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর এই অস্থিরতার যে একটা বাস্তব খুব কঠিন চেহারা আছে, সেটা উঠে এসেছে যুগান্তরের একটা খবরে।
নেপালের কাঠমান্ডুতে এই রাজনৈতিক গোলযোগের মধ্যেই এক বাংলাদেশি পরিবার ভয়াবহ হামলা আর লুটপাটের শিকার হয়েছে। ভাবা যায়? বলেন কি? গত মঙ্গলবার রাতে একটা 5 তারকা হোটেলে ঘটেছে ঘটনাটা। কুমিল্লার হোমনার ওই পরিবারটিকে বিক্ষোভকারীরা নাকি জিম্মি করেছে। শুধু জিম্মি নয়, মারধর করে, টাকা পয়সা, 2টো আইফোন সব কেড়ে নেয়। যখন হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয়, তারা 3 তলা থেকে লাফিয়ে কোনো রকমে প্রাণী বাঁচেন। পরে বাংলাদেশ দূতাবাস তাদের উদ্ধার করে রাষ্ট্রদূতের বাসায় নিয়ে যায়। কি ভয়ঙ্কর অবস্থা! শুধু তাই না, একই দিনে বাংলাদেশের রাষ্ট্রদূতের খালি গাড়িতেও হামলা হয়েছে। রাষ্ট্রদূতের গাড়িতেও? হ্যাঁ, যখন গাড়িটা জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের সাহায্য করতে যাচ্ছিল। আবার পর্যটকবাহী একটা গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়, যেখানে একজন বাংলাদেশি তরুণী ছিলেন। দূতাবাস জানাচ্ছে এই পর্যন্ত 30 জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে, আর আটকে পড়া ফুটবল টিমের সদস্যদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হয়েছে। দেখুন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও আসলে তা নয়। এগুলো হচ্ছে বৃহত্তর আঞ্চলিক অস্থিতিশীলতারই লক্ষণ। নেপালের ভেতরের সমস্যাটা যে শুধু সেখানেই সীমাবদ্ধ থাকছে না, বরং প্রতিবেশী দেশের সাধারণ নাগরিক, পর্যটক, এমনকি কূটনৈতিক মিশনের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলছে। এই ঘটনাগুলো সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। অস্থিরতা কতটা সংক্রামক হতে পারে, এটা তার একটা জলজন্ত উদাহরণ। আচ্ছা, অঞ্চলের এই উত্তাপ থেকে এবার একটু দেশের ভেতরের দিকে তাকাই। এখানেও কিন্তু অনেক কিছু ঘটছে। যেমন ধরুন, কালের কণ্ঠ জানাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ নামে একটা বিষয় বাস্তবায়নের জন্য 4টা পথের কথা বলেছে। জুলাই সনদ? হ্যাঁ, জুলাই সনদ। পথগুলো হল গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ আর নির্বাহী আদেশ। এই কমিশন সম্ভবত দেশের বিভিন্ন রাজনৈতিক দল আর নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে, যাদের লক্ষ্য হচ্ছে শাসন ব্যবস্থার কিছু মৌলিক সংস্কারের ব্যাপারে একমত হওয়া, তাই তো? ঠিক। যদিও দলগুলোর সাথে কথা হয়েছে, কিন্তু চূড়ান্ত কোনো ঐক্যমত নাকি এখনো হয়নি। কমিশন খুব তাড়াতাড়ি তাদের রিপোর্ট অন্তর্বর্তী সরকারের কাছে দেবে, আর সামনের রোববার আবার দলগুলোর সাথে বসবে। শোনা যাচ্ছে দলগুলোর মতামতের ভিত্তিতে সনদের কিছু প্রস্তাবে নাকি পরিবর্তনও আনা হয়েছে। জুলাই সনদের বাস্তবায়ন নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ। প্রথমত, এই সনদে ঠিক কি কি সংস্কারের কথা বলা হয়েছে তার খুঁটিনাটি জানাটা জরুরি। দ্বিতীয়ত, যে 4টি পদ্ধতির কথা বলা হলো, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ, নির্বাহী আদেশ, প্রতিটিরই সাংবিধানিক এবং রাজনৈতিক তাৎপর্য অনেক গভীর। সেটা তো বটে। গণভোট হয়তো সবচেয়ে গণতান্ত্রিক পথ, কিন্তু সময় সাপেক্ষ, আবার বিভেদ তৈরির ঝুঁকিও থাকে। অন্য পথগুলো হয়তো দ্রুত, কিন্তু সেগুলোর বৈধতা আর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বিভিন্ন দলের যেহেতু ভিন্ন ভিন্ন অবস্থান, একটা সর্বজনগ্রাহ্য পথে একমত হওয়াটাই আসলে কঠিন কাজ। এখানে গতি আর সর্বজনীন স্বীকৃতির মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতে হবে। এই পটভূমিতেই দেশ রূপান্তরের একটা খবর খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনটা নাকি শুধু একটা সাধারণ নির্বাচন নয়, বরং এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন। ফাউন্ডেশনাল ইলেকশন? ইন্টারেস্টিং শব্দবন্ধ। হ্যাঁ, এই নির্বাচনটা ভবিষ্যতের বাংলাদেশের ভিত্তি গড়ে দেবে। তিনি সংস্কারগুলো দ্রুত শেষ করার উপর জোর দিয়েছেন, আর মনে করিয়ে দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন করার বাইরে আর কোনো বিকল্প নেই। তার কথায় অন্তর্বর্তী সরকারের যে 3টা প্রধান কাজ, নির্বাচন, বিচার আর সংস্কার, তার মধ্যে সংস্কারকেও বাকি দুটোর মতোই সমান গুরুত্ব দিতে হবে। এই ফাউন্ডেশনাল ইলেকশন কথাটা কিন্তু বেশ ভাবনার উদ্রেক করে। ঠিক তাই। ফাউন্ডেশনাল ইলেকশন এই শব্দটা ব্যবহার করার মাধ্যমে প্রধান উপদেষ্টা সম্ভবত বোঝাতে চাইছেন যে এই নির্বাচন শুধু আগামী 5 বছরের জন্য একটা সরকার গঠন নয়, বরং আরও বড় কিছু। হ্যাঁ, বরং এটা দেশের শাসনতান্ত্রিক এবং রাজনৈতিক কাঠামোর একটা দীর্ঘমেয়াদী ভিত্তি স্থাপন করবে। তার কথায় একটা তাগিদও স্পষ্ট। একদিকে নির্দিষ্ট সময়ে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা, অন্যদিকে গভীর সংস্কারগুলো সম্পন্ন করার আকাঙ্ক্ষা। এই দুটোকে একসাথে মেলানো, বিশেষ করে যখন সময় খুব কম, এটাই সম্ভবত অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক। সংস্কারগুলো যদি সত্যি ভিত্তি স্থাপনকারী হয়, তাহলে সেগুলোর জন্য যথেষ্ট আলোচনা ও ঐকমত্যরও প্রয়োজন। কিন্তু নির্বাচনের ডেডলাইন সেই সুযোগ কতটা দেবে, সেটাই এখন দেখার বিষয়।
শাসন ব্যবস্থার সংস্কারের দিকে আরও একটা পদক্ষেপের খবর দিয়েছে দ্য ডেইলি স্টার। পুলিশের জবাবদিহিতা বাড়ানোর জন্য নাকি 2টো কমিশন গঠন করা হচ্ছে। ও, পুলিশের জন্য? হ্যাঁ, একটা হবে স্বাধীন তদন্ত সার্ভিস, যেটা কোনো রকম রাজনৈতিক বা অন্য প্রভাব ছাড়াই অভিযোগ তদন্ত করবে। আর একটা কমিশন পুলিশের নিজেদের ভেতরের অভিযোগগুলো খতিয়ে দেখবে। উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে, আর আইন মন্ত্রণালয়কে বলা হয়েছে দ্রুত এটা বাস্তবায়ন করতে। পুলিশের জবাবদিহিতা নিয়ে তো অনেক দিন ধরেই কথা হচ্ছে। তত্ত্বগতভাবে এটা খুবই ইতিবাচক একটা পদক্ষেপ। অবশ্যই পুলিশের কাজের স্বচ্ছতা আর জবাবদিহিতা বাড়ানোর জন্য একটা স্বাধীন তদন্ত ব্যবস্থা আর অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির শক্তিশালী কাঠামো থাকাটা জরুরি। তবে আসল পরীক্ষাটা হবে এর বাস্তবায়নে। এই কমিশনগুলো কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে, তাদের হাতে যথেষ্ট ক্ষমতা আর সম্পদ থাকবে কিনা, সেটাই প্রশ্ন। এবং তাদের সুপারিশগুলো কার্যকর করার মতো রাজনৈতিক সদিচ্ছা থাকবে কিনা, এগুলোই হবে মূল প্রশ্ন। অতীতেও কিন্তু এ ধরনের কিছু উদ্যোগের কথা শোনা গিয়েছিল, কিন্তু সেগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ছিল। ঠিক। তাই শুধু কমিশন গঠন করাই যথেষ্ট নয়, সেগুলোকে সত্যিকার অর্থে কার্যকর করাটাই হবে আসল চ্যালেঞ্জ। একদিকে যেমন এই সংস্কারের চেষ্টা চলছে, অন্যদিকে দুর্নীতির পুরনো অভিযোগও আবার সামনে আসছে। নিউজে জানাচ্ছে দুর্নীতি দমন কমিশন, দুদক মানে অ্যান্টি কারাপশন কমিশন, 7 জন সাবেক সচিব সহ মোট 12 জন বেশ সিনিয়র কর্মকর্তাকে তলব করেছে। 12 জন সাবেক সচিব সহ? হ্যাঁ, অভিযোগটা বেশ গুরুতর। নিয়ম ভেঙে ঢাকার ধানমন্ডিতে জাতীয় গৃহ আয়ন কর্তৃপক্ষের একটা বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। যাদের তলব করা হয়েছে তাদের মধ্যে মোজাম্মেল হক খান, জহুরুল হক, ইউনুসুর রহমান, MA কাদের সরকার, মানে বেশ পরিচিত নামও আছে। আসলাম আলম, আক্তারি মমতাজ, সিরাজুল হক খান, আরও কয়েকজন। বেশ ওজনদার নাম। খবরে আরও বলা হয়েছে, দুদক জানিয়েছে যে অভিযোগে নাকি উল্লেখ আছে 2018 সালের নির্বাচনে যারা তথাকথিত দিনের ভোট রাতে নিতে সাহায্য করেছিল, তাদের পুরস্কৃত করতেই নাকি শেখ হাসিনার সরকারের আমলে এই ফ্ল্যাটগুলো দেয়া হয়েছিল। ওহ, এই অভিযোগও যুক্ত? হ্যাঁ, অভিযোগে এমনটাই বলা হয়েছে। দুদক নাকি অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছে। তাদের 17, 18 আর 21 সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এটা তো বেশ আলোড়ন ফেলার মতো খবর। নিঃসন্দেহে এতজন উচ্চ পদস্থ সাবেক কর্মকর্তাকে একসাথে তলব করাটা একটা বড় ঘটনা। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা শুধু সংবাদ মাধ্যমে প্রকাশিত অভিযোগ আর দুদকের নেয়া পদক্ষেপের কথাই তুলে ধরছি। অবশ্যই অভিযোগ প্রমাণ সাপেক্ষ। অভিযোগগুলো সত্যি কিনা সেটা আইনি প্রক্রিয়াতেই নির্ধারিত হবে। কোনো পক্ষ না নিয়ে শুধু বলা যায়, এই তদন্ত যদি স্বচ্ছভাবে এবং প্রভাবমুক্ত হয়ে শেষ পর্যন্ত চলতে পারে, তাহলে এটা প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেবে। তবে এর শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এই ধরনের উচ্চ পর্যায়ে তদন্ত অনেক সময় নানা দিকে মোড় নেয়, বুঝলেন? হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, এবার একটু দেশের আর্থসামাজিক অবস্থার দিকে নজর দিই। কিছু পরিসংখ্যান বেশ ভাবাচ্ছে। সমকাল বলছে 2024 সালের শেষে দেশে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে 26,20,000-এ। 26 লক্ষের বেশি? হ্যাঁ, আগের বছরের চেয়ে এটা 1,60,000 বেশি। কিন্তু সবচেয়ে অবাক করা তথ্যটা হলো, এই বেকারদের মধ্যে 13.54%ই স্নাতক ডিগ্রিধারী। বলেন কি? প্রায় 14% গ্র্যাজুয়েট বেকার। হ্যাঁ, মানে উচ্চশিক্ষা নিয়েও তারা কাজ পাচ্ছে না। আরও কিছু তথ্য আছে এখানে, যেমন উচ্চ মাধ্যমিক পাশ করা বেকার 7.13%, মাধ্যমিক পাশ 1.96%, আর যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাই নেই তাদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে কম, মাত্র 1.25%। এটা তো অদ্ভুত শোনাচ্ছে। অশিক্ষিতদের বেকারত্ব কম, শিক্ষিতদের বেশি। সেটাই তো। এটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS-এর, মানে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের শ্রমশক্তি জরিপ 2024-এর তথ্য। তারা বলছে, যারা কাজ করতে সক্ষম, কাজ খুঁজছে এবং সুযোগ পেলে কাজ করতে প্রস্তুত, তাদেরকেই বেকার ধরা হয়েছে। কিন্তু সপ্তাহে যদি কেউ মাত্র 1 ঘন্টা মজুরির বিনিময়ে কাজ করে বা এমনকি পারিবারিক কাজে সাহায্য করে, তাকেও নাকি বেকার হিসাবে গণ্য করা হয় না। ও, এই ডেফিনেশনটা গুরুত্বপূর্ণ। রিপোর্টে আরও বলা হয়েছে, দেশে যারা কাজে নিয়োজিত সেই সংখ্যাটাও নাকি কমেছে। এই পরিসংখ্যানগুলো কেমন যেন গোলমেলে লাগছে, তাই না? বিশেষ করে শিক্ষিত বেকারের হার এত বেশি কেন? এই পরিসংখ্যানগুলো
আসলেই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনে। প্রথমত, স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে বেকারত্বের এত উচ্চ হার 13.54%, স্পষ্টতই দেশের শিক্ষা ব্যবস্থা আর শ্রম বাজারের মধ্যে একটা বড় অসামঞ্জস্যের দিকে ইঙ্গিত করে। আমাদের শিক্ষা ব্যবস্থা কি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা তৈরি করতে পারছে, নাকি চাকরির বাজারই যথেষ্ট বড় হচ্ছে না? দুটোই হতে পারে। দ্বিতীয়ত, এই যে বেকারত্ব মাপার যে সংজ্ঞা ব্যবহার করা হচ্ছে, আইএলও স্বীকৃত পদ্ধতি, সপ্তাহে 1 ঘন্টা কাজ করলেই বেকার নয়, হ্যাঁ, ওটা সেটা হয়তো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঠিক আছে, কিন্তু এটা কি দেশের প্রকৃত বেকারত্ব বা আধা বেকারত্ব মানে আন্ডার এমপ্লয়মেন্টের চিত্র তুলে ধরতে পারছে? মানে যারা কাজ করছে কিন্তু যথেষ্ট নয়, হ্যাঁ, সেটাই তো প্রশ্ন। অনেকেই হয়তো খুব সামান্য কাজ করছেন যা তাদের যোগ্যতা বা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। আর কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা কমে যাওয়াটা অবশ্যই অর্থনীতির জন্য একটা অশনি সংকেত। এর মানে হতে পারে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না, অথবা মানুষ কাজ হারাচ্ছে। আর এই তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে আরেকটা খবরে। বণিক বার্তা তাদের প্রধান শিরোনামেই সন্দেহ প্রকাশ করেছে। কি নিয়ে? যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বোরো ধান চাষের জমির পরিমাণ আর উৎপাদনের হিসাব বেশি দেখাচ্ছে কিনা। আচ্ছা, ডেটা নিয়ে প্রশ্ন। হ্যাঁ, তার একটা সাম্প্রতিক গবেষণার কথা বলছে, যেখানে স্যাটেলাইট ইমেজ প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে বোরো চাষের জমির পরিমাণ বিবিএসের হিসাবের চেয়ে প্রায় 12% কম। 12% কম? এটা তো অনেক। অনেক। যদি জমির হিসাবই ভুল হয়, তাহলে তো উৎপাদনের হিসাবও ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে বলে ধরে নেওয়া যায়। বিবিএসের হিসাব অনুযায়ী 2023-24 অর্থবছরে নাকি 48,77,775 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, আর হেক্টর প্রতি ফলন হয়েছে 4.32 টন। যদি এই হিসাব ভুল হয়, তাহলে তো এর অনেক বড় প্রভাব পড়তে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ দেশের মোট ধান উৎপাদনের প্রায় 55% আসে বোরো মৌসুম থেকে। ঠিক। সুতরাং বোরোর জমির পরিমাণ আর উৎপাদনের সঠিক হিসাব খাদ্য নিরাপত্তার পরিকল্পনা এবং মূল্যায়নের জন্য অপরিহার্য। যদি ডেটা ভুল হয়, যদি আমরা প্রয়োজনের চেয়ে বেশি উৎপাদন দেখাচ্ছি বলে মনে করি, তাহলে তো পরিকল্পনাতেই গলদ থেকে যাবে। হ্যাঁ, তাহলে হয়তো সময় মতো চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে না, বা সারের চাহিদা ঠিকমতো নিরূপণ করা যাবে না। এর পরিণাম কিন্তু মারাত্মক হতে পারে, বিশেষ করে বিশ্ববাজারে যখন খাদ্যের দাম খুব অস্থিতিশীল। সঠিক নীতি প্রণয়নের জন্য নির্ভুল পরিসংখ্যান যে কতটা জরুরি, এই ঘটনা সেটাই আবার মনে করিয়ে দিচ্ছে। স্যাটেলাইট প্রযুক্তির মতো আধুনিক পদ্ধতি ব্যবহার করে বিবিএসের ডেটা যাচাই করার সুযোগটাও এখানে গুরুত্বপূর্ণ। তথ্যের স্বচ্ছতা আর নির্ভরযোগ্যতা আসলে সুশাসনের একটা ভিত্তি। আচ্ছা, সবশেষে দেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে কথা বলা যাক। প্রথম আলো জানাচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকদিন পর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন হয়েছে। ওহ, জাকসু নির্বাচন হয়েছে তাহলে? এটা তো ভালো খবর। হ্যাঁ, নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হলেও বেশ কিছু অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। কোনো হলে নাকি সন্ধ্যায়ও ভোট নিতে হয়েছে। বলেন কি, এত দেরি? হ্যাঁ, আর বেশ কিছু ঘটনা ঘটেছে সেখানে, যেমন ছাত্রদল সমর্থিত প্যানেল অনিয়ম আর পক্ষপাতের অভিযোগ তুলে ভোট শেষ হওয়ার আগেই নির্বাচন বর্জন করেছে। বর্জন? শুরুতেই? হ্যাঁ, আবার ছাত্র শিবির সমর্থিত প্যানেল ছাত্রদলের বিরুদ্ধেই আচরণবিধি ভাঙা আর নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ এনেছে। ভোট গ্রহণ শেষ হবার পর আরও 4টা প্যানেল নির্বাচন বর্জন করে। মোট 8টা প্যানেল ছিল। 8টার মধ্যে এতগুলো প্যানেল বর্জন করলো? হ্যাঁ, সব হলে নাকি ঠিক সময়ে ভোট শুরুও করা যায়নি, আবার নিয়ম কানুনেও অসামঞ্জস্য ছিল। কোথাও ভোট দেবার পর আঙুলে কালি লাগানো হয়েছে, কোথাও হয়নি। একটা হলে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, ব্যালট পেপারে ভুল নির্দেশনা ছিল। আর সবচেয়ে দুঃখজনক হল, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতির কোনো ব্যালট পেপারই ছিল না। ব্রেইল ব্যালট ছিল না? এটা তো ঠিক না। একদমই না। এত বছর পর নির্বাচন, কিন্তু শুরুতেই এত অভিযোগ। অনেক বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়াটা নিঃসন্দেহে একটা ভালো খবর ছিল, কারণ ছাত্র সংসদ হল ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। কিন্তু যে ধরনের অব্যবস্থাপনা, অনিয়ম আর বর্জনের খবর পাওয়া যাচ্ছে, তা খুবই হতাশাজনক। এটা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা আর আয়োজকদের সক্ষমতা নিয়ে গম্ভীর প্রশ্ন তোলে।
হুম বিশেষ করে সব ভোটারের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে না পারা, যেমন ব্রেইল ব্যালটের ব্যবস্থা না থাকা, এটা তো মৌলিক অধিকারের লঙ্ঘন। একাধিক প্যানেলের নির্বাচন বর্জন ঘটনাটা পুরো নির্বাচনের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তা তো বটে। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কিভাবে আরও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা যায়, সেটা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গভীরভাবে ভাবা উচিত। এটা শুধু একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নয়, বৃহত্তর গণতান্ত্রিক সংস্কৃতিরও একটা প্রতিচ্ছবি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি দেখলাম? একদিকে ভারতের মতো বড় প্রতিবেশী তার চারপাশের অস্থিরতা নিয়ে চিন্তিত, যার আঁচ লাগছে সাধারণ মানুষের গায়েও। অন্যদিকে দেশের ভেতরে চলছে শাসন ব্যবস্থার সংস্কারের নানান প্রক্রিয়া, আসছে একটা ভিত্তি স্থাপনকারী নির্বাচন, কিন্তু তার আগেই উঠছে দুর্নীতির বড় অভিযোগ। আবার অর্থনীতির দিকে তাকালে শিক্ষিত বেকারত্বের হতাশা, সাথে সরকারি পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নিয়েই সংশয়। আর সবশেষে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচনও যেন জাতীয় পর্যায়ের অনেক সমস্যারই একটা ছোট সংস্করণ দেখাচ্ছে: অব্যবস্থাপনা, আস্থাহীনতা, বর্জন। হ্যাঁ, এই সবকটি বিষয়কে একসাথে দেখলে একটা জটিল চিত্র ফুটে ওঠে। আঞ্চলিক চাপ, অভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কারের চ্যালেঞ্জ, অর্থনৈতিক উদ্বেগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও স্বচ্ছতার প্রশ্ন, এই সব কিছু মিলিয়েই কিন্তু একটা দেশের বর্তমান অবস্থা আর ভবিষ্যতের গতিপথ নির্ধারিত হয়। নেপালের অস্থিরতা যেমন ভারতের মাথা ব্যথার কারণ, তেমনি বাংলাদেশের ভেতরের বেকারত্ব বা বিবিএসের ডেটার নির্ভুলতার প্রশ্নও কিন্তু দেশের নীতি নির্ধারকদের জন্য কম চ্যালেঞ্জিং নয়। ঠিক। জুলাই সনদ বাস্তবায়ন বা পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করার মতো বিষয়গুলো সরাসরি সুশাসনের সাথে জড়িত। আবার দুদকের তদন্ত কোন দিকে যায়, সেটাও প্রাতিষ্ঠানিক আস্থার জন্য গুরুত্বপূর্ণ। আজকের মতো এখানেই শেষ করছি। তবে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। আমরা যেসব ভিন্ন ভিন্ন বিষয়ের দিকে আজ তাকালাম, ধরা যাক নেপালের অস্থিতিশীলতা, দেশের শিক্ষিত বেকারত্ব, ধান উৎপাদনের তথ্যের গরমিল কিংবা জাকসু নির্বাচনের অব্যবস্থাপনা, এই আপাত বিচ্ছিন্ন ঘটনাগুলো আসলে একটা দেশের বড় লক্ষ্যগুলোর ওপর কতটা প্রভাব ফেলে? যেমন ধরুন, ভারতের মহাশক্তি হওয়ার আকাঙ্ক্ষা বা বাংলাদেশের টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্য, এই ছোট ছোট বা স্থানীয় মনে হওয়া বিষয়গুলো কি সেই বড় স্বপ্নগুলোকে এগিয়ে নিতে বা পিছিয়ে দিতে পারে? এদের মধ্যেকার সংযোগগুলো হয়তো আমরা যতটা ভাবি তার চেয়েও গভীর। এটা নিয়ে ভাবা যেতে পারে। আজকের আলোচনায় আমরা কিছু সাম্প্রতিক সংবাদ প্রতিবেদনের একটা সংকলন দেখছি। এখানে বাংলাদেশ আর তার আশপাশের অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তো চলুন সরাসরি এর ভেতরে যাই, কেমন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই সংকলনটার একটা বড় অংশ জুড়ে আছে দেখলাম আঞ্চলিক প্রেক্ষাপট, বিশেষ করে নেপালের যে এখনকার পরিস্থিতি। হ্যাঁ, নেপালের অস্থিরতা। ঠিক, ওখানে তো বেশ বড়সড় সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এটা নিয়ে ভারতেও বেশ চিন্তা দেখা যাচ্ছে। এমনকি কাঠমান্ডুতে কিছু বাংলাদেশি নাগরিকের উপর হামলার খবরও দেখলাম। মানে এই বিষয়গুলো বেশ গুরুত্ব দিয়ে আনা হয়েছে এখানে। হ্যাঁ, ঠিকই। নেপালের ঘটনাগুলো বেশ বিস্তারিতভাবেই এসছে, কিন্তু এখানে আমার মনে হয় প্রথম যে জায়গাটা যেখানে আরেকটু কাজ করা যেত, সেটা হলো এই আঞ্চলিক অস্থিরতা আর আমাদের দেশের ভেতরের যে বিষয়গুলো, সেগুলোর মধ্যে সংযোগটা, বুঝলেন তো? ওটা আরও স্পষ্ট করা যেত। আচ্ছা, বলি, দেখুন, নেপালের পরিস্থিতি, ভারতের চিন্তা, বাংলাদেশিদের ওপর অ্যাট্যাক, এই ইনফরমেশনগুলো আছে। ঠিক আছে। কিন্তু এইগুলো যেন একটু আলাদা আলাদা দ্বীপের মতো। হ্যাঁ হ্যাঁ। সংকলনের অন্য যে জরুরি বিষয়গুলো আছে, ধরুন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইলেকশনের গণ্ডগোল, হ্যাঁ হ্যাঁ, যাবের বিষয়টা, অথবা ধরুন জুলাই সনদ, যে সাংবিধানিক সংস্কারের আলোচনাটা চলছে, সেগুলোর সাথে বাইরের এই ঘটনার লিঙ্কটা ঠিক পরিষ্কার না। পাঠক তথ্য পাচ্ছেন কিন্তু ছবিটা জুড়ছে না। একদম একটা পুরো ছবি পাওয়া যাচ্ছে না, যে বাইরের এই চাপ বা চেঞ্জ ভেতরের অবস্থাকে কিভাবে এফেক্ট করছে বা আদৌ করছে কিনা। এক সুতোয় গাঁথার চেষ্টাটা সেটা একটু কম। বুঝলাম। ঘটনাগুলো পাশাপাশি আছে কিন্তু ইন্টার রিলেশনটা দেখানো হয়নি। ঠিক। আর এখানেই তো সুযোগ। আমার পরামর্শ হবে এই যে আলাদা অংশগুলো, এগুলোকে একটু কানেক্ট করার চেষ্টা করা। শুধু ইনফরমেশন দেওয়া না, বরং একটু অ্যানালিটিক্যাল প্রশ্ন তোলা। যেমন এই যে বাইরে অস্থিরতা, এটা কি ভেতরের কোনো চাপা টেনশন বা উদ্বেগকে উস্কে দিচ্ছে, অথবা
নেপালের ঘটনা থেকে বাংলাদেশের পলিটিক্যাল বা সোশ্যাল সিচুয়েশন বোঝার জন্য নতুন কোনো অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে কিনা? আচ্ছা। ধরুন, নেপালে যেরকম গণ অসন্তোষ বা রাজনৈতিক পরিবর্তনের দাবি উঠছে, সেটা কি এখানে জুলাই সনদ বা ইলেকশন নিয়ে যে ডিসকাশন চলছে তার উপর কোনোভাবে প্রভাব ফেলছে? ইন্টারেস্টিং পয়েন্ট। বা ধরুন, সেখান থেকে কি মাস মুভমেন্ট ম্যানেজমেন্টের কোনো লেসন নেওয়ার আছে? এই ধরনের কানেকশনগুলো যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে লেখাটা অনেক বেশি ইনসাইটফুল হবে। আচ্ছা, তাহলে কয়েকটা একদম সুনির্দিষ্ট উদাহরণ যদি দেন, কিভাবে এই কানেকশনটা করা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। যেমন ধরুন, জাবির ইলেকশনে যে অব্যবস্থাপনার অভিযোগটা, সেটা কি নেপালে যে একটা বৃহত্তর পলিটিক্যাল বা ইনস্টিটিউশনাল ফেলিয়ার দেখা যাচ্ছে, সেটার একটা ছোট প্রতিফলন হিসেবে দেখা যায়? লোকাল সমস্যা বৃহত্তর সংকটের ইন্ডিকেটর কিনা? এক্স্যাক্টলি। বা আরেকটা দিক হতে পারে, সংকলনে যে বিবিএস এর ডেটা বা দুদকের তদন্ত নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছে না, ইনস্টিটিউশনাল ক্রেডিবিলিটি নিয়ে। হ্যাঁ হ্যাঁ। সেটাকে রিজিওনাল স্টেবিলিটির যে বৃহত্তর কনটেক্সট, সেটায় ফেলা। প্রশ্ন তোলা যেতে পারে যে একটা দেশের ভেতরের প্রতিষ্ঠানগুলোর উপর আস্থা থাকাটা কতটা জরুরি যখন তার প্রতিবেশী দেশগুলো এরকম একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক। এই কানেকশনগুলো যদি স্পষ্ট করা যায় তাহলে পাঠকের কাছে শুধু ঘটনার বিবরণ নয়, সেটার যে গভীর তাৎপর্য সেটাও পরিষ্কার হবে। আর দেখুন, যে কোনো ভালো অ্যানালিসিসের এটাই তো বৈশিষ্ট্য, তাই না? বিচ্ছিন্ন নিউজগুলোকে একটা বড় মোজাইকের অংশ হিসাবে দেখানো, যাতে পাঠক আসল ছবিটা দেখতে পায়। খুব খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। আচ্ছা, এবার তাহলে সংকলনের আরেকটা দিকে যাই। দেখলাম বেশ কয়েকটা জায়গায় এই জবাবদিহিতার বিষয়টা ঘুরে ফিরে এসেছে। হ্যাঁ, অ্যাকাউন্টেবিলিটি। যেমন জাবির নির্বাচনের ব্যবস্থাপনায় যে সমস্যা, সেটা নিয়ে প্রশ্ন। আবার পুলিশের কাজকর্মের স্বচ্ছতা আর জবাবদিহিতা বাড়ানোর জন্য নতুন একটা কমিশন গঠনের প্রস্তাবের কথা আছে। পুলিশ কমিশন। আবার দুদকের দিক থেকে কিছু প্রাক্তন কর্মকর্তাকে তলবের ঘটনাও আছে। তো আপাত দৃষ্টিতে এগুলো তো আলাদা আলাদা ঘটনা। হ্যাঁ, এবং এখানেই আমার দ্বিতীয় মূল পয়েন্টটা আসছে, সেটা হলো বিভিন্ন রিপোর্টে যে জবাবদিহিতার কথাটা বারবার আসছে, এই থিমটাকে আরও ফোকাসড, আরও সুসংহত করা প্রয়োজন। আচ্ছা। দুর্বলতাটা হলো এই প্রসঙ্গগুলো এসেছে ঠিকই, কিন্তু একটু বিক্ষিপ্তভাবে, মনে হচ্ছে যেন বাই চান্স উঠে এসেছে। কিন্তু এগুলোকে একসাথে গেথে এই অ্যাকাউন্টেবিলিটি বা এর অভাবকে একটা সেন্ট্রাল বা ওভারআর্চিং থিম হিসেবে দেখানোর চেষ্টাটা ততটা জোরালো নয়। ফলে হচ্ছে কি, পাঠক হয়তো প্রত্যেকটা ঘটনা আলাদা করে জানছেন, কিন্তু এগুলোর মধ্যে যে একটা কমন থ্রেড আছে, ইনস্টিটিউশনাল কন্ট্রোল, চেকস অ্যান্ড ব্যালেন্স বা রিফর্মের যে একটা বৃহত্তর ছবি, সেটা হয়তো ততটা স্পষ্ট হচ্ছে না। ডটগুলো কানেক্টেড না। অনেকটা তাই। বিচ্ছিন্নভাবে প্রেজেন্ট করার ফলে কোনো সিস্টেমিক ইস্যু বা বড় প্যাটার্ন কিন্তু মিস হয়ে যেতে পারে। বুঝলাম। অর্থাৎ জবাবদিহিতার এই আলাদা উদাহরণগুলোকে এক জায়গায় এনে একটা স্ট্রং ন্যারেটিভ তৈরি করা যেত, তাই তো? একদম। আমার সাজেশন হবে এই রিলেটেড ইস্যুগুলোকে আরও ক্লিয়ারলি এক ছাতার নিচে আনা। অ্যানালিসিসটাকে এমনভাবে সাজানো যেতে পারে যেখানে জবাবদিহিতার প্রচেষ্টা ও চ্যালেঞ্জ এটাই একটা আলাদা সেকশন বা আলোচনার বিষয় হয়ে ওঠে। আচ্ছা। তখন জাবের সমস্যা, পুলিশ রিফর্মের প্রস্তাব, দুদকের অ্যাকশন, এই সবগুলোকে একই ফ্রেমওয়ার্কের মধ্যে এনে ডিসকাস করা যায়। এটা করলে শুধু ঘটনার রিপিটেশন হবে না, বরং পাঠক বুঝতে পারবেন যে বিভিন্ন সেক্টরে একই ধরনের চ্যালেঞ্জ বা চেষ্টা চলছে। এতে বিষয়টার গভীরতা বাড়বে, গুরুত্বটাও বোঝা যাবে। ঠিক তাই। কিন্তু এটা করা যেতে পারে কিভাবে? স্ট্রাকচারালি কিভাবে এই ইন্টিগ্রেশনটা সম্ভব? কোনো উদাহরণ? কয়েকটা অ্যাপ্রোচ হতে পারে। একটা সিম্পল অ্যাপ্রোচ হলো আলোচনার একটা পার্ট ডেডিকেট করা এই থিমের জন্য। ওকে। যেমন হয়তো শুরু করা যেতে পারে এভাবে: সাম্প্রতিক ঘটনা প্রবাহ দেখলে বোঝা যায় বিভিন্ন প্রতিষ্ঠানিক স্তরে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা চলছে, আবার একই সাথে এর পথে বেশ কিছু চ্যালেঞ্জও স্পষ্ট হয়ে উঠছে। তারপর উদাহরণগুলো? হ্যাঁ, এরপর ক্রমানুসারে জাবি, পুলিশ কমিশন, দুদক এর বিষয়গুলো আলোচনা করলেন এবং প্রতিটির ক্ষেত্রে ক্লিয়ারলি লিঙ্ক করলেন যে এটা কিভাবে অ্যাকাউন্টেবিলিটির বৃহত্তর পিকচারের অংশ। আচ্ছা, আরেকটু ভিন্ন অ্যাঙ্গেলে যদি ভাবি, আমরা এই এক্সাম্পলগুলোকে ক্যাটেগরাইজ করে অ্যানালাইজ করতে পারি। ক্যাটেগরাইজ কিভাবে? যেমন ধরুন, একদিকে আছে প্রস্তাবিত বা প্রোঅ্যাক্টিভ রিফর্ম, যেমন পুলিশ কমিশন গঠন। আরেকদিকে আছে রিঅ্যাক্টিভ
বা ঘটনার পরে নেওয়া স্টেপস, যেমন দুদেকের পুরনো ঘটনার তদন্ত। আচ্ছা, আর আর অন্যদিকে আছে ফেইলিয়র্স বা ঘাটতির উদাহরণ, যেমন জাবি নির্বাচনের অব্যবস্থাপনা। ও ইন্টারেস্টিং, মানে একটা তুলনামূলক চিত্র। একদম। এই ধরনের একটা কম্প্যারেটিভ অ্যানালিসিস পাঠককে অ্যাকাউন্টেবিলিটির যে বিভিন্ন ডাইমেনশন আর তার কার্যকারিতা সে সম্পর্কে অনেক ক্লিয়ার একটা আইডিয়া দেবে। শুধু তাই না, এটা বুঝতেও সাহায্য করবে যে প্রবলেমটা আসলে কোথায় বেশি, স্ট্রাকচারে, ইমপ্লিমেন্টেশনে নাকি সদিচ্ছায়। বুঝলাম। তার মানে শুধু ঘটনা মেনশন না করে সেগুলোকে একটা ফ্রেমওয়ার্কে ফেলে অ্যানালাইসিস করলে পাঠকের কাছে এর ইম্পর্টেন্সটা আরও ভালোভাবে পৌঁছাবে। ঠিক। আচ্ছা, এবার তাহলে তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আসি, যেটা এই সংকলনে এসেছে, ইকোনমিক ইন্ডিকেটরস। এখানে দুটো বিষয় মেনশন করা হয়েছে। দেশের টোটাল বেকারের মধ্যে গ্র্যাজুয়েটদের পার্সেন্টেজটা বেশ হাই, প্রায় 13.5%। গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট। আর দ্বিতীয়টা হল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস-এর দেওয়া বোরো ধান চাষের এলাকা আর উৎপাদনের যে ডেটা, সেটার রিলায়াবিলিটি নিয়ে একটা প্রশ্ন উঠেছে। হ্যাঁ, এই ইকোনমিক ডেটাগুলো বেশ ইম্পর্ট্যান্ট, কিন্তু এখানেই আমার তৃতীয় প্রধান পয়েন্টটা আসছে। এই অর্থনৈতিক সূচকগুলোর যে বিশ্লেষণ সেটা আরও একটু গভীর হওয়া প্রয়োজন, বিশেষ করে এগুলোর যে বৃহত্তর তাৎপর্য বা আসল গুরুত্বটা কি, সো হোয়াট, সেই অংশটা ক্লিয়ার করতে হবে। তাৎপর্য, আচ্ছা। দেখুন, দুর্বলতাটা ঠিক তথ্যে নয় আমার মনে হয়, তথ্যের বিশ্লেষণে। প্রতিবেদনগুলো ইনফরমেশন দিচ্ছে বেকারত্বের সংখ্যা এত, বড় ডেটা এই সমস্যা, ফাইন, কিন্তু এর পরের স্টেপে গিয়ে মানে খুব বেশি গভীরে যাচ্ছে না। যেমন এই যে এত গ্র্যাজুয়েট বেকার, এর কারণ কি, এর সুদূরপ্রসারী প্রভাব কি হতে পারে সমাজে বা রাজনীতিতে, ঠিক। অথবা বিবিএস-এর মতো একটা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল বডির ডেটা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তার ইম্প্যাক্ট কি শুধু এগ্রিকালচার সেক্টরেই থাকে নাকি আরও ব্রডার কনসিকুয়েন্স আছে। মানে সংকলনের অন্য জায়গায় যে পলিটিক্যাল বা সোশ্যাল কনটেক্সটের কথা বলা হচ্ছে, যেমন জুলাই সনদ, ইলেকশন, ইনস্টিটিউশনাল ট্রাস্ট, সেগুলোর সাথে এই ইকোনমিক রিয়ালিটিগুলোর কানেকশনটা কোথায়? এই সো হোয়াট বা সিগনিফিকেন্সের জায়গাটা আমার মনে হচ্ছে একটু আন্ডার ডেভেলপড রয়ে গেছে। মানে ডেটা প্রেজেন্টেশনের বাইরে গিয়ে এর ভেতরের যে গল্পটা, সেটা তুলে ধরার সুযোগ ছিল এবং সেটা জরুরিও। অর্থাৎ সংখ্যা বা তথ্যের পেছনের ন্যারেটিভটা মিসিং। শুধু ডেটা পয়েন্ট আছে, কিন্তু সেই ডেটা পয়েন্ট আমাদের বৃহত্তর সমাজ বা পলিসি নিয়ে কি বলছে সেই বিশ্লেষণটা কম। অনেকটা সেরকমই। আর এখানেই আমার সাজেশন, এই যে ইকোনমিক ইস্যুগুলো, এগুলো পোটেনশিয়াল কনসিকুয়েন্স বা ইমপ্লিকেশনসগুলো, এগুলো আরও ডিটেলে এক্সপ্লেন করা দরকার। যেমন হাইলি এডুকেটেড আনএমপ্লয়মেন্ট, এটা তো শুধু একটা নাম্বার না। এখনকার সিচুয়েশনে যখন দেশে পলিটিক্যাল চেঞ্জ বা রিফর্মের একটা ডিসকাশন চলছে, তখন এই বিশাল সংখ্যক শিক্ষিত বেকারদের যে ফ্রাস্ট্রেশন বা অ্যাসপিরেশন, সেটার সোশিও পলিটিক্যাল সিগনিফিকেন্সটা কি? এটা কি সোশ্যাল আনরেস্টের ঝুঁকি বাড়ায় নাকি পরিবর্তনের ডিমান্ডকে আরও তীব্র করে? একইভাবে বোরো ধানের ডেটার সমস্যা, এটা কি শুধু কৃষক বা কৃষি মন্ত্রণালয়ের ইস্যু নাকি দেশের ফুড সিকিউরিটি, ইনফ্লেশন, ট্রেড পলিসি এবং ওভারঅল ন্যাশনাল প্ল্যানিংয়ের ওপরে ডাইরেক্ট ইম্প্যাক্ট আছে? হ্যাঁ, অবশ্যই আছে। বিশেষ করে যখন আমরা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বা ক্রেডিবিলিটি নিয়ে কথা বলছি, তখন রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার ডেটার রিলায়েবিলিটি নিয়ে প্রশ্ন ওঠাটা তো আরও বড় কনসার্নের বিষয়। এই পয়েন্টগুলো যদি খুলে বলা যায়, তাহলে ডেটার আসল ওয়েটটা পাঠক ফিল করতে পারবেন। বুঝলাম। তাহলে এই তাৎপর্যগুলো তুলে ধরার জন্য কি ধরনের অ্যানালিসিস বা উদাহরণ যোগ করা যেতে পারে? কয়েকভাবেই করা যায়। যেমন আনএমপ্লয়মেন্টের স্ট্যাটিস্টিক্সকে শুধু একটা ইকোনমিক প্রবলেম হিসেবে না দেখে এটাকে সোশ্যাল স্টেবিলিটি বা পলিটিক্যাল মুডের সাথে লিঙ্ক করা যেতে পারে। আচ্ছা, প্রশ্ন তোলা যায়, আমাদের এডুকেশন সিস্টেমের সাথে লেবার মার্কেটের কানেকশনটা কতটা ইফেক্টিভ? ইয়াং জেনারেশনের মধ্যে এই আনএমপ্লয়মেন্ট কী ধরনের সাইকোলজিক্যাল বা সোশ্যাল ইম্প্যাক্ট ফেলছে? অন্যদিকে বিবিএস ডেটার প্রশ্নটাকে একটা আইসোলেটেড ইনসিডেন্ট হিসেবে না দেখে এটাকে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি, ট্রান্সপারেন্সি আর গুড গভর্নেন্সের যে লার্জার ডিসকাশন, সেটার সাথে কানেক্ট করতে হবে। ঠিক। যখন জুলাই সনদ বা ইলেকশনের প্রস্তুতির মাধ্যমে ইনস্টিটিউশনাল রিফর্মের কথা হচ্ছে, তখন ডেটার ক্রেডিবিলিটির এই ইস্যুটা তো সেই আলোচনার একদম সেন্টারে চলে আসে। হ্যাঁ, ডেটা ছাড়া তো পলিসি হয় না। একদম।
জিজ্ঞাসা করা যেতে পারে রিলায়েবল ডেটা ছাড়া এফেক্টিভ পলিসি মেকিং বা গুড গভর্নেন্স এনশোর করা কতটা পসিবল। এই ইকোনমিক রিয়ালিটিগুলো থেকে রাষ্ট্রের জন্য, পলিসি মেকারদের জন্য কি চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, সেগুলোর মোকাবেলা কিভাবে করা যায়, এই কানেকশনগুলো যদি এস্টাবলিশ করা যায় আর এই প্রশ্নগুলো যদি তোলা যায়, তাহলে ইকোনমিক রিপোর্টিংয়ের অ্যানালিসিসটা অনেক বেশি প্রাসঙ্গিক আর শক্তিশালী হয়ে উঠবে। এটা পাঠককে শুধু ইনফর্ম করবে না, থিঙ্ক করতেও হেল্প করবে। মনে রাখতে হবে, এই ধরনের অ্যানালিসিসের পারপাস শুধু কি ঘটছে তা বলা নয়, বরং কেন ঘটছে আর এর ফল কি হতে পারে সেটাও তুলে ধরা। চমৎকার। তাহলে আজকের এই বিস্তারিত আলোচনা থেকে যে মূল বিষয়গুলো উঠে এলো সেগুলো যদি একটু গুছিয়ে বলি। হ্যাঁ, অবশ্যই। প্রথমত, সংকলনে যে আঞ্চলিক ঘটনাগুলো এসেছে, বিশেষ করে নেপালের পরিস্থিতি, সেটার সাথে দেশের ভেতরের রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলোর লিঙ্কটা ওটা আরও স্পষ্ট, আরও জোরালোভাবে দেখানো দরকার। একদম, সংযোগ স্থাপন। দ্বিতীয়ত, জবাবদিহিতার যে থিমটা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে বারবার আসছে, সেটাকে একটা সেন্ট্রাল ফোকাস পয়েন্ট হিসেবে আরও সুসংহতভাবে প্রেজেন্ট করা প্রয়োজন, যাতে এর যে রিপিটেটিভ নেচারটা সেটা পাঠকের কাছে পরিষ্কার হয়। ঠিক, থিম্যাটিক ইন্টিগ্রেশন। আর তৃতীয়ত, ইকোনমিক ইন্ডিকেটর বা ডেটাগুলো প্রেজেন্ট করার পাশাপাশি সেগুলোর যে গভীর তাৎপর্য, পোটেনশিয়াল ইম্প্যাক্ট আর বৃহত্তর রাজনৈতিক সামাজিক কনটেক্সটের সাথে কানেকশন, সেটা এস্টাবলিশ করে অ্যানালিসিসটাকে আরও অর্থবহ করে তুলতে হবে। হ্যাঁ, সো হোয়াট অংশটা আরও শক্তিশালী করা। ঠিক। আর এই কাজগুলো করার জন্য কিছু সুনির্দিষ্ট পথের কথাও আমরা আলোচনা করলাম, যেমন বিচ্ছিন্ন মনে হওয়া ঘটনাগুলোর মধ্যে লজিক্যাল ব্রিজ তৈরি করা, একই ধরনের ইস্যুগুলোকে স্ট্রাকচারালি একসাথে এনে একটা বড় ন্যারেটিভ বা থিম তৈরি করা, হ্যাঁ, এবং প্রত্যেকটা ইনফরমেশনের পেছনে কেন এবং এর ফল কি, ওয়াই এবং সো হোয়াট, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা আর সেটা ক্লিয়ারলি এক্সপ্লেন করা। একদম। আমরা আশা করি এই পর্যালোচনা আপনার সংকলনটিকে আরও উন্নত, আরও ইম্প্যাক্টফুল করতে সাহায্য করবে। আশা করি কাজে লাগবে। আর হ্যাঁ, আপনার যদি মনে হয় এই সাজেশনগুলো কাজে লাগিয়ে আপনি লেখাটাকে রিভাইজ করেছেন বা হয়তো নতুন কিছু যোগ করেছেন, তাহলে সেটা আবার আমাদের কাছে পাঠাতে পারেন। অবশ্যই। আমরা আনন্দের সাথেই আবার সেটা দেখব।